ভক্তদের বিশ্বাস এই মন্দিরে দেওয়া ওষুধ থেকেই ভালো হয়ে যায় একশিরা ও হার্নিয়ার মতো দুরারোগ্য ব্যাধি। ৫১ সতীপীঠের অন্যতম হুগলির খানাকুলের মা রত্নাবলী মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে মায়ের দক্ষিণ স্কন্ধ বা ডান কাঁধ পড়েছিল। ঘণ্টেশ্বর শিব মন্দির এবং সংলগ্ন এই সতীপীঠ ভক্তদের কাছে বরাবরই প্রিয়। বাবা ঘণ্টেশ্বর ও মা রত্নাবলীর টানে সারা বছরই কম বেশি ভক্ত সমাগম হয় এই মন্দিরে। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র ৭৩ কিলোমিটার দূরে অবস্থিত খানাকুলের মা রত্নাবলীর মন্দির। আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে কর্ণগড় স্টেশন থেকে। এখন আছি কর্ণগড় স্টেশনে, আর এখন আমাদের ৩ নম্বর প্ল্যাটফর্মে আসছে আরামবাগ লোকাল ধরে এখন আমরা কর্ণগড় থেকে যাব তারকেশ্বর অবধি। এগারোটা ২৮-এ আমরা তারকেশ্বর স্টেশন পৌঁছালাম। কর্ণগড় থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে ৪৪ কিলোমিটার, আর যাত্রাপথে কিন্তু আমাদের ১৩খানা স্টেশন ছিল। তো ট্রেন নামিয়েছে ৩ নম্বর স্টেশনে, আর ৩ নম্বর স্টেশন থেকে জাস্ট বাইরে বেরিয়ে চলে এলাম। এই দেখো রাস্তাটা, বাজারের যে রাস্তা সেই রাস্তায় চলে গেছে, কিন্তু এখানকার বাস স্টপ কিংবা টেকার যে স্টপ রয়েছে। এই তারকেশ্বর বাস স্ট্যান্ডে এলে তোমরা এখানে অনেক বাস দেখতে পাবে। এখান থেকে বাসগুলো কিন্তু ডিরেক্ট আরামবাগ এবং নানান জায়গায় চলে যাচ্ছে। বাস সিধে স্টেশন থেকে এসে এই যে ডান দিকে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই বাসগুলো কিন্তু খানাকুল যাচ্ছে। তোমরা যদি এখানে এসে বলো রত্নাবলী কালী মন্দির, তাহলে কিন্তু অনেকেই জানতে পারবে না, তোমরা বলবে ঘণ্টেশ্বর শিব মন্দির যাব। তো ঘণ্টেশ্বর শিব মন্দির অনেকেই চেনে, কিংবা খানাকুল যাব বললেই কিন্তু যে কোনো বাস তোমাদের নিয়ে যাবে। তো খানাকুলের বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখছো আমার পেছনে যে বাসটা রয়েছে, এই বাসটা চাপাডাঙ্গা তারকেশ্বর যাচ্ছে, আর এই বাসটা কিন্তু খানাকুল মানে ভায়া খানাকুল হয়ে কিন্তু যায়। এই বাসগুলো কিন্তু তোমরা উঠতে পারো। এই বাসগুলো ডাইরেক্ট তোমাদের একদম ঘণ্টেশ্বর শিব মন্দিরে নেওয়া হবে। ঘণ্টেশ্বর শিব মন্দির মানেই কিন্তু রত্নাবলী কালী মন্দির। তো এখন বাসে উঠবো। এখানে তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে কিন্তু রত্নাবলী কালী মন্দির যেতে সময় লাগে ১ ঘন্টা ২০ মিনিট মতো, আর বাসে ভাড়া লাগে ৩৩ টাকা। তো ফাইনালি এখন আমরা নামলাম এখানকার বাস স্টপে। এখানে বাসটা কিন্তু আমাদের নামিয়েছে এইখানে, এই যে বাস স্টপ এখানটা নামিয়েছে, আর এখান থেকে এখন কিছুটা আমাদের হেঁটে যেতে হবে। সামনে টোটো কিছু দেখতে পাচ্ছি না, আর হেঁটেই যাই, বেশি রাস্তা নয়, এই ৫০০ মিটার মতো রাস্তা, হেঁটে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমরা ওই বাস স্টপ থেকে মিনিট ৫ হেঁটে এসেছিলাম। হেঁটে আসার পর আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি এরিয়াতে। সামনে রয়েছে এখানকার মহা শ্মশান, মানে সতীপীঠে যেমন জানো প্রত্যেকটা সতীপীঠে সংলগ্ন এলাকায় একটা করে শ্মশান থাকে এবং উত্তরবাহিনী নদী থাকে। তো এখানেও রয়েছে একটা শ্মশান। সেই শ্মশান পেরিয়ে আমাদের যেতে হবে মন্দিরের সামনে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানকার একটা শ্মশান রয়েছে, আর একটা পোল দেখতে পাচ্ছ। আমি এখন আছি রত্নাকর নদীর ঠিক ওপরে, এই ব্রিজটার ওপর। আর এই রত্নাকর নদীর নাম অনুসারেই কিন্তু এখানে মায়ের নাম হয়েছিল রত্নাবলী। মন্দির সংলগ্ন এলাকায় অনেক দোকানপাট দেখতে পাবে, যেখানে কিন্তু ডালার সামগ্রী পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য। এই যে দোকানের নাম মা রত্নাবলী পূজা ডালির। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি বলে যে শুধু আমি সন্দেশ দিয়ে পুজো দেবো, সে সন্দেশও রয়েছে। কেউ যদি বলে আমি গুজিয়া দিয়ে পুজো দেবো, সেটাও আছে। কেউ যদি বলে আমি ছাপা সন্দেশ দিয়ে বা লাড্ডু দিয়ে পুজো দেবো, সেটাও পাওয়া যাবে। যেমন এটা ৫১ টাকার ডালি রয়েছে। ৫১ টাকার ডালির মধ্যেও তাই নকুলদানা, চিনি সন্দেশ, বাবার মেন পুজো এটাই, নকুলদানা, চিনি সন্দেশ, বাতাসা। কিন্তু তার সঙ্গে আমরা মিষ্টিও দিই, মানে গুজিয়া দিই, এরকম ছাপা সন্দেশ দিই, এরকম সব মিষ্টি দেওয়া হয়, পইতে দেওয়া হয়, ধূপ বাতি সবকিছু দিয়ে, কুচো ফুল বেলপাতা সবকিছু দিয়ে ৫১ টাকা করা হয়। ১০০ টাকারও রয়েছে, সেটাও ডালিটা বড়, আরো পরিমাণটা। এছাড়া দুধ গঙ্গা জলের ব্যবস্থা রয়েছে। ধরুন ডাব, এখানে ডাব ঢালে, একটা ডাবের ৭০-৮০ টাকা। এই যেমন নীলের দিনকে ১০০ টাকা করে ডাবের দাম গেছে, সেটা কেনা মানুষের পক্ষে সম্ভব নয়। তো সেই হিসেবে আমরা এই ঘরটা রেখেছি, এতে দুধ গঙ্গা জল ঘি মধু সিদ্ধি দিয়ে ২০ টাকা করে আমরা নিই। তোমরা চাইলে এখান থেকে পুজোর যে সামগ্রী বা পুজোর যে ডালি সেটা কিন্তু নিতে পারো। চলো মন্দিরের ভেতর এখন প্রবেশ করি। এখন বাজে ১টা ৩৫, আর এখনও কিন্তু মন্দিরে পুজো চলছে।
হ্যাঁ আরেকটা জিনিস, এখানে কিন্তু রত্নাবলী মায়ের মন্দিরের থেকে বেশি জাগ্রত হচ্ছে এখানকার ভৈরব, মানে ঘণ্টেশ্বর শিব। তো অনেকেই কিন্তু ঘণ্টেশ্বর মন্দির বললেই চিনে থাকেন। এখানে সে বাস কন্ট্রাক্টর হোক কিংবা এখানকার লোকাল বাসিন্দা, বেশিরভাগ মানুষ কিন্তু এই ঘণ্টেশ্বর শিব মন্দিরকেই বেশি চেনেন। এটি কিন্তু এই ঘণ্টেশ্বর শিব মন্দিরে কিন্তু বেশ সুখ্যাতি রয়েছে। আর এই ঘণ্টেশ্বর শিব মন্দির ঠিক পাশেই রয়েছে এখানে আমাদের রত্নাবলী মায়ের মন্দির। তো প্রথমে আমরা রত্নাবলী মায়ের মন্দিরটা দর্শন করব, চলো। 51 সতীপীঠের অন্যতম মা রত্নাবলী। কথিত আছে শ্বেতপলাশ গাছের নিচেই দেবীর দক্ষিণ স্কন্ধ বা ডান কাঁধ পড়েছিল। পরবর্তীকালে স্বপ্নাদেশ পেয়ে এখানে মন্দির বানান সাধক স্বরূপানন্দ ব্রহ্মচারী। কথিত আছে খানাকুলের উবিদপুর গ্রাম দিয়ে একসময় বয়ে যেত রত্নাকর নদী। সেই নদী আজ আর নেই। নদীর চিহ্ন হিসেবে পড়ে রয়েছে একটা মজা খাল। প্রশ্ন হলো কিভাবে হারিয়ে গেল এই নদী। স্থানীয় বাসিন্দা এবং এই মন্দিরের পুরোহিতরা জানাচ্ছেন, একসময় এই নদী ছিল বিশাল চওড়া। গুপ্ত বৃন্দাবনের সাধক অভিরাম গোস্বামী একদিন এই নদীতে স্নান করতে এসেছিলেন। হঠাৎ নদীর জল ফুলে ফেপে জোয়ার আসে। সেই জোয়ারের জলে অভিরামের কৈপুন ভেসে চলে যায়। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে সাধক তখন নদীকে শ্রাপ দেন, বলেন, এই মুহূর্তে তুই অন্ধ হয়ে যা। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুই অন্তর্বর্তী শিলা হয়ে মাটি তলা দিয়ে বইবি, ওপরের ব্যাপ্তি আর থাকবে না। কথিত আছে এরপর থেকেই নদীর জল শুকোতে থাকে। নদীর জল শুকিয়ে হয়ে যায় খাল, যা এখন কানা দ্বারকেশ্বর নামে পরিচিত। দেবী এখানে হলেন কুমারী। মহাদেবের পরিচিতি ঘণ্টেশ্বর নামে। সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশও এই সতীপীঠে সাধনা করতেন। দেবী এখানে মুন্ডমালিনী, চতুর্ভুজা ও দিগম্বরী। তার দুই বাম হাতের একটিতে রয়েছে খাড়া, অন্যটিতে অসুরের মাথা এবং দুই ডান হাতে অভয় মুদ্রা। দেবীর মাথায় রয়েছে মুকুট আর গলায় হার। আচ্ছা, যে মায়ের যে ঘট আছে, এটা পঞ্চমুণ্ডী আসন। আচ্ছা, মায়ের ঘট, এটা পঞ্চমুণ্ডী আসন। যার কারণে মায়ের আলোটা যাবে, চাষ করে কেউ চালাতে পারে না মায়ের বাড়ি। আচ্ছা, পঞ্চমুণ্ডী আসন শশা অন্ধকার জায়গাতেই থাকে, বেশিরভাগ হচ্ছে শশা। হ্যাঁ, এটা মায়ের বাড়ি প্রতিষ্ঠা করেছে, যার জন্য বেদিতে কোনো টাচ নেই। দেখুন যে বেদি পড়েছে, কোনো বেদিতে টাচ নেই। আমরা নিজেরা ভয়েস সিমেন্টই ভরাটা করতে হয়েছে। বাবা হচ্ছে স্বয়ম্ভু ঘণ্টেশ্বর, বীরভৌম সিদ্ধিনাথ রারেচ তারকেশ্বর, ঘণ্টেশ্বরশ্চ দেবেশী রত্নাকর নদী তটে। এটা আপনি শিব শতনাম যে শ্লোক আছে, বীরভূমে আছে সিদ্ধিনাথ, তার অঞ্চলে আছে তারকেশ্বর, আপনারা সবাই জানেন। রত্নাকর নদী তটে আছে, পাশে যে নদীটা আছে সেই নদীটা রত্নাকর নদী ছিল, আগে দস্যু আকারে ছিল, দস্যু রত্নাকরের সাথে তুলনা করা হয়। অর্থাৎ আর একটা ভাবা হয় রত্নের আকর, মণিমাণিক্য হতো বা ব্যবসা বাণিজ্য তার উপর দিয়ে বয়ে যেতে হতো, তারপর রত্নাকর বলা হতো। সেই রত্নাকর নদীর তটে মানে পাশেই আছে স্বয়ম্ভু ঘণ্টেশ্বর শিব মন্দির। বাবা নিচে থেকে উঠেছেন, যেটা শোনা যায় এখানে যখন জঙ্গল ছিল এখানে রাখাল ছেলে আসতো, গরু নিয়ে আসতো। গরু নিয়ে আসার পর যখন বাড়িতে যেত তখন দেখা যেত যে তারা দুধ পাচ্ছে না। দুধ না পাওয়ার কারণে তারা তখন রাখাল ছেলের ওপর খুব বিরক্ত হতো। তাকে জিজ্ঞেস করতো, দুধ পাচ্ছিনি কেন, সমস্যাটা কী? তখন সে প্রথম উত্তর দিতে পারত না। পরবর্তীকালে সে খেয়াল করতে আরম্ভ করলো দুধ কী হচ্ছে। ঠিক এই স্থানটা এসে দেখা যেত তার গরুর বাঁট থেকে আপনাদের দুধ পড়তো। তখন সেই ঘটনা প্রথম তার মালিককে বলে, মালিকও ঠিক একই লক্ষ্য করে, আশপাশকে জানায়। জানানোর পর পণ্ডিতরা আবিষ্কার করে যেখানে শিব মূর্তি থাকলেও থাকতে পারে। তখন খোঁড়া কাজ শুরু হয়, এখানে কি আছে দেখা হবে। তখন দেখা যায় যে তিনটে যে দেখুন কোদালের দাগ আছে, ঠক ঠক করে তিনটে যখন আওয়াজ হয় তখন বুঝতে পারে কিছু একটা আছে। তারপরে হচ্ছে বাবাকে দেখা যায় যে শিব শতনামে যে শ্লোকটা আছে, বীরভৌম সিদ্ধিনাথ রারেচ তারকেশ্বর,
ঘণ্টেশ্বর রত্নাকর নদী ঘটে, রত্নাকর নদীর পাশে যেটা প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে বাবার দ্বিতীয় পাকা পাকা মন্দির। এর আগে ছিল খড়ের চাল, তার আগে ছিল টিনের চাল, এর আগে প্রবল নদী ছিল, সে নদীতে ভেসে যায়। পাশে যেটা আছে কালভৈরব, মাঘ মাসের শ্রীপঞ্চমীর 6 দিন পরে একাদশীর দিন ভেসে এসেছিল, বেগুর বাজার ঝাড়ে ভেসে আটকেছিল, তখন এখানে প্রতিষ্ঠা করা হয়। ওনার উদ্দেশ্যে ভীম একাদশী বলে একটা মেলা হয়, ওনার উদ্দেশ্যে হয়। এটা বাবার সহযোগী, বাবার সঙ্গী নন্দী। আর বাবার এখানে আমাদের মন্দির শীতকালীন খোলা থাকে সকাল 7টা থেকে 1:30, আর গ্রীষ্মকালীন খোলা থাকে সকাল 8টা থেকে 2টো। রাত বিকেলবেলাও খোলা থাকে, বিকেলবেলা হচ্ছে আপনার 4টে থেকে 7টা হচ্ছে শীতকালীন, আর গ্রীষ্মকালীন 5টা থেকে 8টা। ভোরবেলা হচ্ছে শীতকালীন 4:30, গ্রীষ্মকালীন 4টে, মঙ্গল আরতির সময়। বাবার পাশেই আছে রত্নাবলী, মায়ের যেখানে দক্ষিণ কাঁধ পড়েছে, আপনি পাশেই দেখতে পাবেন যে দক্ষিণ কাঁধ পুরো প্রতিষ্ঠিত হয়েছে আবার। এখানে আমাদের 3টে মেলা হয়, ভীম মেলা, শিবরাত্রি এবং গাজন। ভীম মেলা শ্রীপঞ্চমীর 6 দিন পরে, 5 দিন পরে 6 দিন, একাদশীর দিন। শিবরাত্রি সারাদিন সারা রাত খোলা থাকে। আর গাজন আমাদের চৈত মাসে গাজন, পয়লা চৈত্র থেকে সন্ন্যাসী হতে পারে, কিন্তু আমাদের এটা 3 ভোগের মাল, 3 বারই ভোগ হয়, চাল দিয়ে 3 বারই ভোগ হয়। 26, 27, 28, চৈত্র মাসে 26, 27, 28। যদি মাস বাড়া থাকে 31 দিনের মাস হলে সেটা 27, 28, 29 হবে। চলে আসে অ্যাক্সিডি হার্নিয়া আমাদের মেন, আমরা স্বপ্নার দোষ অ্যাক্সিডি হার্নিয়া এখানে মেন। ওষুধটা আপনারা মন্দিরেই পাওয়া যায়? না না না, আমরা হচ্ছে এখানে ওষুধটা বলতে বাবার একটা মাদুলে দেওয়া হয়, এর সঙ্গে নিমুকলতা বলে একটা লতা গাছ পাওয়া যায়, সেই লতাতে দিয়ে আপনাকে ছোপ দিতে হয়, যে স্থানটায় হয়েছে বা বড় হয়েছে সেখানটায় ছোপ দিতে হয়। এই মন্দির চত্বরে আরো 2টি মন্দির রয়েছে, চলো একে একে ওইগুলোও দর্শন করি। এটি হলো মা অন্নপূর্ণার মন্দির। এই মন্দিরে মা অন্নপূর্ণার পাশে রয়েছেন ব্রহ্মা এবং বিষ্ণু। ঘণ্টেশ্বর শিব মন্দির ও এখানকার নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি ছোট রাধাকৃষ্ণের মন্দির। চলো এই মন্দিরটাও তোমাদের ঘুরিয়ে দেখাই। দেবী সতী দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন। প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা। যজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী। এই ঘটনায় ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন মহাদেব। পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে তার সুদর্শন চক্র পাঠিয়ে দেন, এবং সেই সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে। এই পুরাণ কাহিনীটি এখানকার নাট মন্দিরে বেশ ভালোভাবে চিত্রিত রয়েছে। বাবা ঘণ্টেশ্বর মন্দিরের ঠিক পেছনেই রয়েছে একটি মনস্কামনা বৃক্ষ। এই বৃক্ষের নিচে এসে ভক্তরা ধূপ ও মোমবাতি জ্বালাচ্ছেন এবং নিজেদের মনস্কামনা পূরণের জন্য এই বৃক্ষে একটি করে ঢিল বেঁধে যাচ্ছেন। বাবা ঘণ্টেশ্বরের মাথায় জল ঢালার পর ভক্তরা এই মন্দিরের চারিদিক প্রদক্ষিণ করেন এবং ধূপ ও মোমবাতি জ্বালান। এখন বাজে ঘড়ি কাটায় 3:11, আর দেখতে পাচ্ছ মন্দির সংলগ্ন এলাকা কিন্তু টোটালি একদম ফাঁকা হয়ে গেছে, একদম সব দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে, কয়েকটা ডালার দোকান বাদে। আর বলে রাখি, এই মন্দিরে কিন্তু কোনো ভোগের ব্যবস্থা নেই। তোমরা যদি আসো মন্দিরে মায়ের দর্শন করতে চাও কিংবা পুজো দিতে চাও, তাহলে একদম সকাল সকাল এসো, সকালবেলা এসে পুজো দাও, মায়ের দর্শন করো এবং তাড়াতাড়ি তাহলে বাড়ি ফিরে যেতে পারে। কারণ দুপুরে খাবার কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই, সব দোকানপাট দেখছি বন্ধ রয়েছে। আর যেহেতু ভোগের কোনো ব্যবস্থা নেই এখানে মন্দিরে, তাই সকাল সকাল এসে ফিরে যাওয়াটাই ভালো। আর যেহেতু এই রাস্তাটা অনেকটাই দুর্গম, তারকেশ্বর থেকে বাসে করে আসতে হয় কিংবা টেকারে করে আসতে হয়, সেক্ষেত্রে কিন্তু জার্নিটাও বেশ ভালো হবে যদি সকাল সকাল তোমরা আসো। বিকেলের দিকে কিন্তু এখানে যানবাহন বা কিংবা বাস টেকার কিন্তু খুব কম চলে, তো সকালবেলা আসার চেষ্টা করো। তো গাইস, এই রত্নাবলী মন্দির তোমাদের ঘুরিয়ে দেখালাম।
মায়ের মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস এবং মায়ের মূর্তির ইতিহাস এবং মায়ের যে পীঠ ভৈরব রয়েছে ঘণ্টেশ্বর শিব, সেই শিবেরও তোমাদের দর্শন করালাম, মন্দির দর্শন করিয়ে দিলাম। মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, পুজোর কখন কি সময় রয়েছে, সব কিছু জানলে আজকের ব্লগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আগে সতীপীঠের ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও। প্লে লিস্টে আসছে এই ভিডিও ঠিক শেষেই, প্লে লিস্টে আমি জুড়ে দেবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। আর এই মন্দিরটা কেমন কি লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলে যদি নতুন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।